হিমি, এই মুহূর্তে আমরা আসলে কোথায় আছি? আমার কাছে মনে হয় আমরা এই মুহূর্তে একটা বইয়ের শহরে দাঁড়িয়ে আছি। কেন এটাকে আপনার বইয়ের শহর বলে মনে হচ্ছে? চারপাশে এত এত বইয়ের দোকান, নিঃসন্দেহে এটা একটা বইয়ের শহর আমি বলতেই পারি। একদমই ঠিক বলেছেন, কারণ এখানে যতগুলো দোকান আছে প্রত্যেকটা দোকানে আসলে বই দিয়ে সাজানো, এবং যে অলি এবং গলিগুলো আছে সেখানেও মানুষ যখন হাঁটছে তখন কিন্তু তারা বই নিয়েই কথা বলছে। আবার এমনকি আমরা দুইজন যখন এখানে দাঁড়িয়ে আছি মাইক্রোফোন হাতে নিয়ে, তখন কিন্তু আমরা বইয়ের কথাই বলছি এবং বইয়ের খবরগুলো আমরা আসলে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। তো সেই গল্পগুলো তো হবে, কিন্তু তার আগে আমরা যদি সবাইকে একটু আমন্ত্রণ জানাই, মন্দ হয় না? একদমই তাই। আমন্ত্রণ জানাতে চাচ্ছি বইয়ের অলিগলি থেকে আপনাদেরকে ভাষার ক্যানভাসে। সাথে আছি আমি হিমাতুল জান্নাত এবং আমি নীল মাহবুব। এবং যে ব্যাপারটা যে রোদ এসে কিন্তু ঠিকরে পড়ছে আপনার গায়ের উপর, মুখের উপর, এবং এই যে বিকেলের যে রোদটা, সেই রোদটাকে আমরা বলি আসলে সোনা রোদ। হ্যাঁ, এবং এই রোদটা কিন্তু যখন মানুষের মুখের দিকে পড়ে তখন কিন্তু মানুষের যে মুখশ্রী সেটা কিন্তু সুন্দর হয়ে ওঠে। তো এই বিকেলবেলা রোদে যখন এই বইমেলাটা আমরা দেখছি, সেই বইমেলাটা কিন্তু ভীষণ রকম মানে নান্দনিক এবং সৌন্দর্যে অতুলনীয় মনে হচ্ছে। আপনার কাছে কেমন লাগছে? একদমই তাই। আমার কাছে মনে হয় রোদটা বইয়ের যে পৃষ্ঠগুলো আছে, যে মলাটগুলো আছে, এগুলোকে আরো রাঙিয়ে দিচ্ছে। আমার কাছে মনে হচ্ছে এই রোদের কারণে আরো বেশি সৌন্দর্য প্রকাশ পাচ্ছে বইমেলা, এবং আমার মনে হয় সবারই আসা উচিত বইমেলা। এই রোদের বইমেলাটা একটু ঘুরে দেখা উচিত। অবশ্যই ঘুরে দেখা উচিত। এবং এই বইমেলার গল্প আমরা যখন আসলে করি, ঠিক এই অলি গলি দিয়ে যখন আমরা হাঁটি, তখন কিন্তু আমাদের সাথে লেখকদেরও আসলে দেখা হয়ে যায়। এই মুহূর্তে আমাদের সাথে একজন আছেন যার নাম হচ্ছে ফেরদাউসি কুইন। এই যে আপনার নাম কুইন, দীর্ঘই দিয়ে লেখা। হ্যাঁ, আসলে আপনি কুইন? জি, আমার পুরো নামটা হচ্ছে উম্মে জিনাতে ফেরদাউসি কুইন, কিন্তু যখন আমি সংস্কৃতি কর্মী হিসেবে কাজ করি, লেখক হিসেবে কাজ করি, তখন ফেরদাউসি কুইন নামটি আমি বেশিরভাগ পছন্দ করে থাকি। কুইন নামটি কে রেখেছিল আপনার? আমার পাপা। এবং আপনার যে বইটি, সেই বইটি এই মুহূর্তে আমার হাতে আছে, এটা এই বইমেলাতে এসেছে। হ্যাঁ, অতঃপর চাঁদের পাহাড়, এটা জাগতিক থেকে বেরিয়েছে, এবার দ্বিতীয় সংস্করণ বেরোলো। এটা হচ্ছে একটি কাব্যগ্রন্থ। আচ্ছা, অতঃপর চাঁদের পাহাড়। চাঁদের পাহাড়টা আসলে কেমন? চাঁদের পাহাড়টা হচ্ছে মানুষের মনোজগতের বিভিন্ন ধরনের সে এক রূপকল্প তৈরি করে। সে চাঁদের পাহাড় তো অনেক সময় ধরা ছোঁয়ার বাইরে থাকে, কিন্তু সেটা যখন আমরা মনস্তাত্ত্বিকভাবে আমরা মনে করি এটা আমাদের আদরণীয় কাছের, যেমন মঙ্গলের চাঁদের পাহাড় আছে, আমরা কি মঙ্গলকে ছুঁতে পারি? ছুঁতে পারি না, কিন্তু আমরা ভাবনার জগৎ দিয়ে সেটা আমরা ছুঁয়ে দিয়ে যাই। আচ্ছা হিমি, যেহেতু এটা একটি কবিতার বই এবং তার কণ্ঠ আসলে খুবই সুন্দর, তো আমরা কি এই নতুন কোনো কবিতা আসলে তার মুখ থেকে শুনতে পারি? আপনি কি শুনতে চান? একদমই তাই। আপা যে সুন্দর করে কথা বলে শোনাচ্ছিলেন, এত সুন্দর বর্ণনা, একটু শুনতেই পারি আপার কাছে। আমরা অতঃপর চাঁদের পাহাড় থেকে একটি ছোট্ট কবিতা শুনতে চাই আপনার কণ্ঠে। ঠিক আছে। আমি নিরন্তর নীরবে, এই কাব্যগ্রন্থেরই একটি কবিতা, তো সেটা আমি আবৃত্তি করছি। ভুল কি শুদ্ধ জানিনি, তবুও কণ্ঠধ্বনি মুগ্ধ করে। অদৃশ্য অভ্যন্তরে খেলা করে ছোট ছোট ঢেউ। সনাতন জীবন উদাসীনতায় ম্লান করে চলে এসো, বলবো না, কখনো না। সেই নিশ্চিত নিশ্চয়তা তোলা থাক আজন্মের তরে। তবু তবু প্রকৃতির বুকে বেড়ে ওঠা মনের ফল্গু ধারা, চোখের শান্তি তারায় পড়তে চায় নিজেরই ছায়া। এক লহমায় বলে দিতে চায় ভালো লাগার, ভালোবাসার সব কথা। ঘন নিবিড় অরণ্যের নির্জনতায় মুঠি মুঠি জ্যোৎস্না লোকে পাহাড়ি ঝর্ণার গতিপথে দাঁড়িয়ে দুহাতের তালুতে সারল্যে ভরা মুখটি তুলে শুধু বলবে না, কিচ্ছু বলবে না। নিঝুম নিস্তব্ধতায় অনুভূত হবে আত্মার নিভৃত অনুরণন। সুন্দর সমুদ্র হব, মিশ্রিত হব, সুখী হব। বাহ, আমরাও চাই যে সবাই সুখী হোক, কিন্তু আপনি একটি লাইন বলেছিলেন যে এক লহমায় বলে দেব ভালো লাগা এবং ভালোবাসার সব কথা। ভালো লাগা এবং ভালোবাসার সব কথা কি এক লহমায় বলা যায়? না, বলা যায় না। তবে কার সাথে কি হলো না হলো সে জানে আর আমি জানি, আমি জানি আর সে জানে। সেক্ষেত্রে বলা যায়, যাকে আমি বলতে চাচ্ছি সে যদি অনুভব দিয়ে বুঝে নিতে পারে তাহলে নিশ্চয়ই বলা যায়। আর যে বোঝে না তাকে হাজার বাক্য দিয়ে, সময় দিয়েও তাকে বোঝানো যাবে না।
হিমি, এতক্ষণ তো আপনি তার সাথে ছিলেন, কি কি কথা হলো আপনার সাথে? হ্যাঁ, আমি সেটারই অপেক্ষা করছিলাম যে নীল আমাকে কখন বলবে, একটু বলার সুযোগ দিবে। আমি আপনাকে জানাতে চাই উনি কিন্তু নাট্যশিল্পী একজন, তো আমার তার কাছে একটা প্রশ্ন থাকবে, এই যে এত সুন্দর আবৃত্তি উনি করেন, আবৃত্তি করতে বেশি ভালো লেগেছে নাকি এই যে নাটকের মাঝে নিজেকে ফুটিয়ে তুলতে বেশি ভালো লাগে? না, আমি হচ্ছে অনেক আগে থেকে আমি কণ্ঠশীলনের সপ্তবিংশ আবর্তনে, তো আমি কবি শামসুর রহমান, নরেন বিশ্বাস, ওয়াহিদুল হক এদের সরাসরি আমি সান্নিধ্য পেয়েছি। তো সেটা হচ্ছে আমার প্রথম জগৎ। তারপরে সেই ভালো লাগা থেকে আমি যখন ইউনেস্কোর তত্ত্বাবধানে ঘরে বসে শিখিতে কাজ করেছি বেতারে, তখন আমার মনে হচ্ছে যে আমি তাহলে একটু করে দেখি, অভিনয়টা ভালো করে দেখি। তো আমি যখন ওদেরকে ইন্টারভিউ দিলাম, তো দেখলাম যে আমি টিকে গেলাম। তারপরে এখন আমি ঢাকা পদাতিকে বিভিন্নভাবে আমি কাজ করছি। আচ্ছা, আমার সত্যিই ভালো লাগে। সংস্কৃতি কর্মী হিসেবে যতগুলো শাখা আছে, যদি সেখানে ভালো লাগা থাকে তাহলে কাজ করতে অবশ্যই ভালো লাগে। আচ্ছা, এবং এই বইমেলায় এলে আমি একটি বিষয় দেখি, সেটা হচ্ছে যে একটু নারী পুরুষের দিকে চলে যাই আমি। সেটা হচ্ছে যে আমরা যারা আসি তারা কিন্তু শুধু একটা পাঞ্জাবি অথবা ফতুয়া যে কোনো কিছু পরে আসি, কিন্তু আমি যখন নারীদের দেখি তখন দেখি তারা অনেক সেজেগুজে আসে। তো এই যে বইমেলা তো নান্দনিকতায় ভরপুর, সেখানে এই যে নান্দনিকতার সাজ একাকার হয়ে যায়, এই বিষয়টা আসলে আপনার কেমন লাগে? যেমন আজকেও আপনাকে দেখছি খোপায় একটা গোলাপ, কপালে একটা টিপ, এবং বইয়ের সাথেও কিন্তু অনেকটা মিল রেখে কাপড় পরে এসছেন। তো এই যে নান্দনিকতার একটা সৌন্দর্য, যে সৌন্দর্য আমরা বইমেলায় এলে খুঁজে পাই, বইমেলার প্রত্যেকটা অলিতে গলিতে আমরা আসলে দেখতে পাই, কেমন লাগে? বিষয়টি হচ্ছে আজকে যদিও আমাদের অগ্নিঝরা মার্চের প্রথম দিন, কিন্তু আমাদের শুরুটা হয়েছে ফেব্রুয়ারি থেকে আমাদের শুরু হয়েছে। তো ফেব্রুয়ারি মাসটাই হচ্ছে আমাদের ভালোবাসার মাস, সেটা হচ্ছে ঐতিহ্যগতভাবে হতে আছে, এবং ভালোবাসা দিবস সেটাও একটা কারণ আছে, এবং ফাল্গুনের যে ছোঁয়া, সেটা প্রকৃতি এবং কাব্যপ্রেমী এবং বইপ্রেমী সবার মধ্যেই এক ধরনের মেল বন্ধন তৈরি করে। সেক্ষেত্রে তার মধ্যে এক ধরনের প্রচন্ড ভালো লাগার শক্তি কাজ করে। যখন মানুষের ভালো লাগার শক্তি কাজ করে, তখন আবেগ তাকে প্রকাশিত করতে হয় না, সে ভেতর থেকেই নিজে তৈরি হয়ে ওঠে। এটাই সৌন্দর্য এটার। ধন্যবাদ। এবং আপনার অতঃপর চাঁদের পাহাড়, এটা এই কবিতা যেগুলো আছে সেগুলো যারা কবিতা প্রেমী তারা যেন পছন্দ করে। ধন্যবাদ আপনাকে। আপনাদেরকে আমি বইটি উপহার দিয়ে দিতে চাই, কিন্তু আমরা তো দুইজন। আবার দেবো, আবার দেখা হবে, কথা হবে, তখন হয়ে যাবে। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। আমরা আসলে কথা বলছিলাম একজন কবির সাথে, এবং তার বইটি নিয়ে কথা বলছিলাম, অতঃপর চাঁদের পাহাড়, এবং আমরা একটি কবিতাও কিন্তু আসলে শুনে ফেলেছি। তো আজকের বইমেলাটা কেমন লাগছে? আজকের বইমেলাটা গত 3 দিনের থেকে আমার কাছে একটু দারুণ বেশি লাগছে, কারণ আমরা কিন্তু গত 3 দিন কোনো কাউকে কবিতা শোনাতে পারিনি। আজকে যেটা আমরা পেরে গেছি, কবিতা শুনিয়েছি, কবিতার কথা বলেছি। এবং এই মুহূর্তে আমরা একটু আপনাদের সাথে কথা বলতে চাই, যদি খুব ব্যস্ততা না থাকে। আচ্ছা, প্রথমে জানতে চাই যে বইমেলায় আসলে কি হিসেবে আসা হয়েছে, পাঠক, লেখক, না অন্য কিছু? না, অবশ্যই পাঠক হিসেবে। পাঠক হিসেবে। বইমেলায় কি ধরনের বই আসলে আপনি খোঁজেন? প্রথমত কবিতার বই খুঁজি, আধুনিক কবিতা, অর্থাৎ বর্তমান সময়ের সঙ্গে অনুভূতি, আবেগ, ভালোবাসা, দুঃখ, কষ্ট, বিরহ, বেদনা, এই বিষয়গুলো যার কবিতাতে ফুটে ওঠে, তেমন কবিতা খুঁজি। এবং একটি বই আমি পেয়েছি একটু আগে, শারমিন ফেরদৌসের কবিকন্যা, আমার সামনে দাঁড়িয়ে আছে, তার বই। তার এমনি লেখাগুলো ফেসবুকে পড়ি, তো সেখানে আমার মনে হয় আমি সহ আমার মতো মানুষ যারা চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে, তাদের আধুনিক যদি ভাবি নিজেকে, আধুনিক কষ্টগুলো তার লেখনীর মাধ্যমে প্রকাশ পায়। আর দ্বিতীয় যেই বিষয়, সেটি হচ্ছে দ্বিতীয় বই যেটা খুঁজি, সেটা হচ্ছে প্রবন্ধ খুঁজি। সাধারণত আমি বিজ্ঞান ভিত্তিক কিংবা মুক্ত চিন্তার প্রকাশ করে এমন ধরনের বই। এর বাইরে জ্ঞান অর্জনের জন্য মিডিয়া সম্পর্কিত বা অন্যান্য যে কোনো ধরনের বই, সেটা যদি অনেক বেশি ভালো লাগে। তবে আমার পছন্দের জায়গা হচ্ছে কবিতা এবং হচ্ছে মুক্ত চিন্তা চর্চার বই। তো কবিতার বই আপনার হাতে, কবিতা পছন্দ, সেই কবিতাও এখানে আছে, এবং কবি আপনার সাথে, মানে এই অনুভূতিটা আসলে বইমেলায় এলেই পাওয়া যায়। বইমেলার বাইরে তো এই অনুভূতি পাওয়ার বইয়ের আলাদা একটা গন্ধ আছে, যে গন্ধ অন্য জায়গায়, অর্থাৎ বাইরে থেকে বই কিনলে সেই গন্ধটা অনুভব করা সম্ভব না, ভীষণ কঠিন। এটা শুধুমাত্র বইমেলাতেই সম্ভব, এবং বইমেলার যে আড্ডা, সেই আড্ডার আনন্দ অন্য জায়গায় পাওয়া যায় না। সঙ্গত কারণেই আমার মনে হয় বাংলাদেশ তথা বাঙালি জীবনে বইমেলা খুবই গুরুত্বপূর্ণ। দারুণ। হিমি, আমরা দুজনে কি কথা বলতে থাকবো, না আপনিও আসলে কথা বলবেন? একদমই তাই, সুযোগ খুঁজছিলাম, সুযোগ করে নিতে হয়।
হ্যাঁ, সুযোগ কখনোই কেউ কাউকে আসলে দেয় না। একদমই তাই। আমি একটু কথার ফাঁকে আমি একটু জানতে চাচ্ছি, একটা কবিতা যদি শুনে নেওয়া যায় কেমন হয় তাহলে? আপনিও নিশ্চয়ই ভাইয়ের মতো কবিতার প্রেমে পড়ে গেছেন, এবং তার আগে আমি একটু কবির সাথে কথা বলতে চাই। কবিকন্যা নামটি কেন কবিকন্যা? কবিকন্যা হচ্ছে আমার বাবা 60 দশকের একজন অন্যতম কবি ছিলেন, কবি শাহাদাত বুলবুল, যার লিখনীতে এত বেশি এখনকার সমাজে যা ঘটছে তিনি 60 দশকে থেকে সেটা লিখে গিয়েছেন, এবং তিনি যদিও আমাদের মাঝে নাই, কিন্তু আমি মনে করি যে তার যে মেধা মননটা আমার ভিতরে আছে, সেটা দিয়ে আমি আমার বাবার যে চিন্তা ভাবনাটাকে সেটাকে আত্মপ্রকাশ করব। এবং সব থেকে বড় কথা, আমার বাবা মূল্যায়নটা কখনো পায়নি, তিনি পুরস্কার কখনো পুরস্কার তিনি চাননি। তিনি চেয়েছিলেন তার যে লিখনীগুলা সেটা প্রত্যেকটা মানুষের মধ্যে পৌঁছে, সেটা হচ্ছে মানুষের যে ভেতরের যে সত্তাটা জেগে ওঠা, সে সত্তাটা যেন জেগে ওঠে এবং পাঠকের হৃদয়ে যেন সেটা পৌঁছায়। এবং একজন লেখকের চিন্তা কি থাকে, একজন লেখকের চিন্তা থাকে যে আমি যে লিখনীটা দিলাম সেই লিখনীটা কাউকে পরিবর্তন করবে, সমাজটাকে পরিবর্তন করবে, মানুষকে পরিবর্তন করবে। তো সেই হিসেবে কবিকন্যা আমি নামকরণ করেছি। এবং আমার কবিতার যে থিম সেটা হচ্ছে মানুষ আসলে জীবনে পরিপূর্ণতা খুঁজে, কিন্তু পরিপূর্ণতায় আসলে ঈশ্বরকে কখনো কাছে পাওয়া যায় না। আমি যখন অপরিপূর্ণ থাকব তখন আমি ঈশ্বরের সান্নিধ্য পাবো, এবং সেই সান্নিধ্যটার জন্যই আসলে পৃথিবীতে আমাদের আসা। ঈশ্বর আমাদেরকে এখানে পাঠিয়েছেন, ঈশ্বর বলেন, প্রভু বলেন, মূল যে আমাদের এখানে আসা সেটাকে আমি খুব খুব এনজয় করি, খুব উপভোগ করি। এবং আমি সবাইকে সেটা বোঝাতে চাই, জীবনে অনেক কষ্ট থাকবে, বেদনা থাকবে, কিন্তু সেটাকে কাজে লাগিয়ে আপনার জীবনটাকে ঈশ্বরের নিকটে সমর্পণ করার জন্য আপনাকে সাজাতে হবে। দারুণ। এবং এই নামের মধ্যেও কিন্তু হিমি একটি ব্যাপার আছে, সেটি হচ্ছে বাবার প্রতি শ্রদ্ধাও আছে। আমি কবিকন্যা, আর আমাকেই তোমরা সর্বস্ব কেড়ে পথে বসানোর ভয় দেখাও, একাকিত্বের ভয় চেনাও। তবে জেনে রাখো, শৈশব থেকে কবি পিতাকে দেখেছি কিভাবে সর্বস্ব হারিয়ে কোনো প্রত্যাশা না রেখে বেদনার নির্যাস দিয়ে কবিতার পংক্তি সৃষ্টি করিতে হয়। শৈশব থেকে কবি পিতার কাছে হয়েছে কষ্টের সাথে বসবাস করিবার হাতে খড়ি। আমি কবিকন্যা, কবি শাহাদাত বুলবুলের রক্ত আমার শিরায় শিরায় প্রবহমান। এই আমাকে চোখ রাঙাতে হলে আমার প্রতিটি পংক্তির ভাব সম্প্রসারণের সাথে তোমাদের লড়াই করতে হবে। বাহ, দারুণ দারুণ। আমরা একজন খুদে লেখককে আসলে বলা যায় খুঁজে পেয়েছি, তার নাম হচ্ছে শারাবন তহুরা, এবং তার একটি বই এসেছে এবার, সেটি হচ্ছে আশির বচনে। অর্থাৎ যত মানুষের সাথে, যত বিখ্যাত মানুষের সাথে, পরিচিত মানুষের সাথে তার আসলে দেখা হয়েছে, তারা সবাই তাকে যে আশীর্বাদগুলো দিয়েছে সেই আশীর্বাদগুলোই কিন্তু একটি বইয়ে লিপিবদ্ধ হয়েছে। এবং আমরা একটু দেখতে চাই যে কারা কারা আছেন এখানে। সাবির আহমেদ চৌধুরী আছেন, আহমদ রফিক আছেন, আবুল কাশেম ফজলুল হক আছেন, আনোয়ারা সৈয়দ হক আছেন। মানে দারুণ একটি বই, দারুণ একটি বই। একটু শারাবন তহুরার সাথে কথা বলবো যে এই যে বইটা, এই বইটাই কি আছে আমাকে একটু বলো তো। এই বইটা হলো বিভিন্ন পেশার মানুষ যারা গুণী, তাদের অটোগ্রাফ আছে। আমি তাদের কাছে গিয়েছি, তারা আমাকে আশীর্বাদ করে অটোগ্রাফ দিয়েছে। বাহ, এই অটোগ্রাফ পেতে কেমন লাগে? আমার অটোগ্রাফ পেতে খুবই ভালো লাগে। আসলে আমি হলো একজন সংগ্রাহকের ঘরে জন্মগ্রহণ করেছি। আমার বাবাকে আমি ছোটবেলা থেকে সংগ্রহ করতে দেখেছি, তো সেই ঐতিহ্যকে ধরে রাখার জন্য আমি অটোগ্রাফ সংগ্রহ করছি। আমার বাবা হলো কুপিবাতি সংগ্রহ করে, তাকে নিয়ে ইত্যাদিতেও একটি প্রতিবেদন দেখিয়েছে। এবং শাইখ সিরাজ, সে হলো আমাদের বাসায় এসেছিল, আমার ছোট্ট একটা বাগান আছে, সেখানে হলো ছোটদের কৃষি নিয়ে একটি অনুষ্ঠান আমাকে দিয়ে সূচনা করেছে। বাহ, দারুণ। তাহলে বাগানের শখও আছে। তাহলে আমি জানতে চাই, বাগানের যত্নে কি কি করা হয়? বাগানের যত্নে পানি দিতে হয়, তারপর হলো গাছগুলো যদি শুকিয়ে যায় ওইখানে একটু ওষুধও দেওয়া লাগে। সবচেয়ে ভালো ওষুধ হলো ওই যে আমরা যে খাওয়া দাওয়া করি, হলো শসা, বিভিন্ন সবজির ছোলা দিলে সবচেয়ে ভালো কাজ হয়। আচ্ছা, তাহলে এখন আমাকে একটু বলো, সেটা হচ্ছে যে সবার বাসায় আসলে ছোট ছোট একটা বাগান থাকা দরকার কিনা, সবার বারান্দায়? হ্যাঁ, কারণ হলো বাংলাদেশে আস্তে আস্তে গাছ কমে যাচ্ছে, সবাই গাছ কেটে হলো ঘর বাড়ি আসবাবপত্র অনেক কিছু বানাচ্ছে, গাছ কমে যাচ্ছে, অক্সিজেনও কমে যাচ্ছে, যেন সবার বাড়িতে একটা গাছ থাকলেও অনেক ভালো হবে। আচ্ছা, বড় হয়ে তুমি কি হতে চাও? লেখক হতে চাও? আমি
বড় হয়ে লেখক, সংগ্রাহক সবই হতে চাই। সবই হতে চাও। আচ্ছা, এই যে বইটা, সেই বইতে কার আশীর্বাদ তোমার সবচেয়ে ভালো লেগেছিল? আমার সবার আশীর্বাদই ভালো লাগে। একটা মনে আছে, বলতে পারবা একটা স্মৃতি ছোট্ট? হ্যাঁ, একটা স্মৃতি মনে আছে। তিনি এখন আমাদের মাঝে নেই, চলে গেছে না না ফেরার দেশে। আহমদ রফিক, আমি তার বাসায় গিয়েছিলাম। সে আমাকে বলেছিল যে তুমি গান শিখো, তুমি গান শিখলে তুমি আবার আমার বাসায় আসবে, আমি তোমাকে একটি গীতবিতান দিব। কিন্তু আমি গান এখন শিখি, যদিও এখন সে নেই, না ফেরার দেশে চলে গেছে। কিন্তু তার প্রতি আমাদের শ্রদ্ধা থাক, এবং গীতবিতান নিশ্চয়ই তিনি হয়তো দিতে পারেননি, কিন্তু আমরা কথা দিলাম আমরা তোমাকে একটা গীতবিতান দেব। ধন্যবাদ আমাদের সাথে কথা বলার জন্য। ধন্যবাদ স্টার নিউজকে। ধন্যবাদ। দারুণ দারুণ, মানে ও যে এত সুন্দর করে এত গুছিয়ে কথা বলবে আমি কিন্তু এটা প্রথমে ধারণাই করিনি হিমি। একদমই তাই, এবং একদম সাবলীল ভাষায় সে তার মনের আকাঙ্ক্ষাগুলো কিন্তু আমাদেরকে বুঝিয়ে দিল যে আমাদের গাছপালাটা কতটা জরুরি, বা একটা স্বাক্ষরের পেছনে তার গল্পটা, যে কেউ তাকে বলেছিল গান গাইলে সে আবার তার বাসায় দেখা করতে পারবে, এই অনুভূতি একটা ছোট মানুষের। এবং ভাষা সৈনিক আহমদ রফিক একদমই যার তাই। কথা বলছে তিনি একজন ভাষা ভাষা সৈনিক, সৈনিক। ভাষার জন্য যিনি আসলে লড়াই করেছেন, এবং সেই তাকে একটি ছোট্ট মেয়ে এই বইমেলায়, এই ভাষার মাসের যে বইমেলা, সেই বইমেলায় স্মরণ করলো। এটা দারুণ একটা ব্যাপার। এবং এই কথা বলতে বলতে হিমি, আমরা প্রতিদিনই আসলে ছবি তুলি, এবং প্রতিদিনই বিভিন্ন পত্রপত্রিকায় আমরা কিন্তু বইমেলার দারুণ দারুণ ছবি দেখি। সেই ফটো সাংবাদিক, চিত্র সাংবাদিক, এবং পাশাপাশি পত্রিকার যারা আসলে সাংবাদিক, প্রিন্ট মিডিয়ার, তারা আমাদের সাথে আছে। আমরা একটু তাদের সাথে কথা বলতে চাইবো। প্রথমে চিত্র সাংবাদিকের কাছে যাই। সেটা হচ্ছে প্রতিবার তো বইমেলায় দেখা হয় আমাদের, এবং প্রতিবার বইমেলার গল্পগুলো তুলে ধরেন। তো এবারের বইমেলার গল্পগুলো আসলে ক্যামেরার লেন্সে কতটা রঙিন ভাবে ফুটে উঠছে? আসলে সত্যি কথা বলতে এখনো বইমেলাটা ওইভাবে জমে ওঠে নাই। এখন জমানোর জন্য আমাদের প্রতিনিয়ত যে একটা ছাপানোর জন্য একটা ছবি দরকার, আমার সেটা করতে হচ্ছে। আশা করি জমে উঠবে, কারণ রোজা রমজান মাস, অনেকে হয়তো রমজান মাসের কারণে বই আসে না ঘুরতে বা বই কিনতে, কিন্তু আমি আশা করি জমে উঠবে। প্রতিবারের চেয়ে এবার একটু কম দেখছি লোক সংখ্যা, কিন্তু আমাদের কাজ প্রতিনিয়ত যেটা করার আমাদের করতে হয় সেটাই করে যাচ্ছি। আর এমনিতে যে সাংবাদিকরা আসে তারা কি আবদার টাবদার করে ছবি তোলার জন্য? হ্যাঁ, প্রতিদিনই তো এটা স্বাভাবিক করে, প্রতিবারের মতোই, তো সেটা নিয়ে আর বলার কিছু নাই। আরেকজন আছে হিমি আপনার পাশে, যার লেন্সেও কিন্তু বইমেলার গল্পগুলো উঠে আসে, কি জানতে চান? একদমই তাই, আমি আপনার কাছে জানতে চাচ্ছি এই লেন্সে আরো আগে থেকেই গত বছরেরও বইমেলার গল্প আপনি তুলে ধরেছেন, গত 2-3 বছরের গল্প আর এবারের রমজানের গল্পটা আপনার লেন্সে কিভাবে ধরা পড়েছে? আসলে শুধু রমজানই না, কিন্তু আমাদের এই 24-এর পরে কিন্তু নতুন এক বাস্তবতা, নতুন পাঠক, সবকিছু কিন্তু নতুন, একটা নতুনত্ব আছে। এবং মানুষের যেই আবেগটা কেমন যেন সেই এখন হয়ে উঠছে না, হয়তো নতুন সরকারের আরো একটু সময় গেলে পুরোপুরি হয়ে উঠবে, আর আমাদের ছবিগুলো সুন্দর হবে। এখন পর্যন্ত অত ভালো ছবি তুলতে পারিনি। আচ্ছা, আমার একটি জানার বিষয় আছে হিমি, মাইক্রোফোনটা তার কাছে রাখবেন। সেটা হচ্ছে যে মানে ছবির জন্য কি আসলে মানুষ সুন্দর হওয়া লাগে, মানে বাহ্যিকভাবে, নাকি প্রেক্ষাপট আসলে সুন্দর হওয়া লাগে? আসলে একটা ছবি, আমরা সিঙ্গেল শট একটা ছবি ছাপানো হয়তো আমরা দেখাই যে এই বইমেলা এই মানুষগুলি আসছে, অন্যরা উৎসাহিত হয় যে একটা ভালো, কিন্তু সে পাঠক হতে হবে, অবশ্যই সে পাঠক হতে হবে। এবং চেহারা দেখলেই তো বুঝতে পারেন যে একটা লোক বই পড়ে কিনা। সে চেহারা ভালো হওয়ার কিছু নাই, একটা চেহারা অসুন্দর হলো একজন পাঠক কিন্তু সুন্দর থাকে। মানে পুরো প্রেক্ষাপটটাই আসলে একটা ছবির সৌন্দর্য। হ্যাঁ। আচ্ছা, এবার প্রিন্ট মিডিয়ার যারা আছেন, যারা প্রতিনিয়ত আসলে বইমেলার আগের থেকে বইমেলার বিভিন্ন ধরনের গল্প, বইমেলার অনিয়ম, দুর্নীতি সবকিছু আসলে তুলে ধরেন, আপনার কাছে জানতে চাইবো এবার বইমেলা নিয়ে খুব সংক্ষেপে আসলে আপনার মূল্যায়নটা কি? না, এবার বইমেলা তো কেবল শুরু হলো, আর ব্যক্তিগতভাবে আমি বইমেলাটার পজিটিভ খবরগুলাই বেশি খুঁজি, বইমেলার নেতিবাচক সংবাদ দিতে ভালো লাগে না। তো এখন হচ্ছে যে এবার একটা ভিন্ন প্রেক্ষাপটে বইমেলা হয়েছে, আপনি জানেন এটা, সে এখনো একটা এক্সপেরিমেন্ট মানে চলতেছে মেলা কেন্দ্রিক, যেমন প্রকাশকরা আসবে না বলতেছিল, সব শেষ আসছে, ফলে বাংলা একাডেমি বোধ হয় তাদের পরিকল্পনা মাফিক মেলাটাকে তারা গড়ে তুলতে পারেনি, যে কারণে সাজসজ্জায় যে একটা বৈচিত্র্য থাকে সবসময়, এবার সেটা লক্ষ্য করছি না। এবং এখনো ওই সাজানো গোছানো কাজ চলতেছে। তো আশা করি যে কিছুদিনের মধ্যে তারা নিজেদের মতো করে মেলাটা করবে এবং পাঠক লেখক এসে উপভোগ করবে বইমেলা আর কি।
আচ্ছা, আপনি তো সে বলল যে সে সবসময় আসলে পজিটিভ, মানে ধনাত্মক। পজিটিভ তো ইংরেজি শব্দ হয়ে যায়, হ্যাঁ, মানে এটাকে বাংলায় বললে আসলে ধনাত্মকই আমি বলি। আর আরেকজন আছে আপনার পাশে যে ঋণাত্মক মানে খবরগুলো ছাপায়। তো এইবার আসলে বইমেলার যে ঋণাত্মক গল্পগুলো ছিল, আপনার মুখ থেকে একটু শুনতে চাই, কিন্তু তার ভিতরে আসলে ধনাত্মক গল্প কি আছে? আসলে ধনাত্মক গল্পটাই আমাদের রিপোর্টের মূল জায়গাটাই হচ্ছে ধনাত্মকটা, কিন্তু অন্য ক্ষেত্রে রিপোর্টে যদি আমি যাই তাহলে সেখানেই নেতিবাচকটাই অর্থাৎ ঋণাত্মক ওইটাই আমাদেরকে আগে খুঁজতে হয়। কিন্তু বইমেলার ক্ষেত্রে আমরা সবসময় ধনাত্মক জায়গাটাই দেখি, অর্থাৎ পজিটিভ জায়গাটাই দেখি। এই বছরে বইমেলা শুরু হওয়া নিয়ে অনেক ঝামেলা হয়েছে, অনেক নাটকীয়তার ভিতর দিয়ে গেছে। শেষ পর্যন্ত প্রকাশকরা আসছে বইমেলাতে, এখন বইমেলাটা জমার অপেক্ষায় শুধু মানুষ আসতেছে, বই কিনতেছে। তার মানে আমরা নেতিবাচক থেকে ইতিবাচক দিকে আসলে হাঁটতে চাই। ভাষা আমাদের পরিচয় এবং বইমেলা আমাদের অনেক আগের এক ঐতিহ্য, এবং এই ঐতিহ্যের গলি থেকে আজকের মতো আমরা ভাষার ক্যানভাস থেকে বিদায় নিচ্ছি।